সেনাপ্রধান এবং মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি গভীর রাতে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুজনের মধ্যে কি আলোচনা হলো, তবে কি বাংলাদেশে এমন কোনো বড় ঘটনা ঘটতে চলেছে? এটা কি বাংলাদেশের ইতিহাসে বিগত 10-15 বছর আগের থেকে ধরে এই পর্যন্ত দেখছেন? মূল কারণ হলো অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজধানীতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে। সংক্ষেপে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বিরাট সুখবর। এই জিনিসগুলো ডক্টর ইউনূসকে আকাশে ভাসাবে, এক কথা বলুন। নতুন চেনে যদি শুরু চেনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই, ঘুম আরো হবে। বিকজ ফাটাবাসে আটকে দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন তিনি বিএনপির পতন শুরু হয়েছে। এই সরকার নির্বাচিত হয়। এখন যদি বিএনপি কিছু মনে করে, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকে। ক্ষমাটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ একেবারেই শেষ, চিরতরে বিদায় নিতে যাচ্ছে আওয়ামী লীগ, এমন মন্তব্য কিন্তু করেছে সারজিদ আলম এবং হাসানাত আব্দুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আমি বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে কি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ইউনূসের মধ্যে একটি গভীর রাতে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুজনের মধ্যে কি আলোচনা হলো, তবে কি বাংলাদেশে এমন কোনো বড় ঘটনা ঘটতে চলেছে, সেই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে বাংলাদেশের অন্তরে। সেনাপ্রধান ও মোহাম্মদ ইউনূস গভীর রাতে বৈঠকে বসেছিলেন। খবর সূত্রের কি নিয়ে কথা হলো দুজনের মধ্যে, তবে কি বড়সড় কোনো ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশের অন্তরে, এমন নানা বিষয় উঠে আসছে। আসলে বাংলাদেশের অন্তরে চলছে একাধিক জটিলতা। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এই মুহূর্তে পরিস্থিতির মধ্যে ঢুকে গিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশ বলছেন তিনি ফের বাংলাদেশের সেনাপ্রধান হতে চাইছেন। আসলে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে চলছে একাধিক ষড়যন্ত্র। তার সঙ্গে রয়েছেন ফয়জুর রহমান। ইউনূস এবং সেনাপ্রধানের বাহিনী যে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না, কারণ কিছুদিন আগেই খবর এসেছিল সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া কিন্তু সেনাকর্তাকে এবং সদস্যকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সেনাপ্রধান সেই বিষয়টি নিয়ে অবগত থাকলেও সেভাবে ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে সেনাপ্রধানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়েছিল, সেটি প্রকাশ্যে আসতে দেরি হয়। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারি সফরে আফ্রিকা গেলে তাকে নিকেশ করার পরিকল্পনা ছকে ফেলা হয়েছিল। একটা সেনা বিদ্রোহের আঁচ পাওয়া যাচ্ছিল, যদিও ওয়াকারুজ্জামান সেটা জানতে পেরে তিনি ঢাকা বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেননি। এরপর সেনাপ্রধান কঠোর হয়ে সেনাবাহিনীকে বেশ কিছু বার্তা দেন, এমনকি কিছু সেনাকর্তা এবং সদস্যকে নজরবন্দি করেন সেনাপ্রধান। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং দেশের অরাজক পরিস্থিতি আয়ত্তে আনতে সিদ্ধ হস্তে ওয়াকারুজ্জামান। তার মধ্যে গোপন সূত্রে খবর, ইউনূসের সঙ্গে বৈঠক হয় সেনাপ্রধানের। কি কথা হলো দুজনের মধ্যে, পরিস্থিতি উত্তপ্ত কেন বা হলো, তবে কি এবার সেনাপ্রধান বাংলাদেশের সেনা নামাতে চলেছেন? অন্তত বাংলাদেশকে স্থিতিশীল জায়গায় আনতে সেটা করতেও পারেন তিনি। আসলে নির্বাচন নিয়ে একটি ঠান্ডা লড়াই চলছে, সেটা বাড়তে বাড়তে এমন সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে নিয়ে ফেলবেন ওয়াকারুজ্জামান, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বাংলাদেশে ইউনূসের জমানায় যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর নজিরবিহীন। কারণ এই প্রথম বাংলাদেশে দেখা গেল ভাষা দিবসের দিন দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করলেন না, বরং ইউনূস কিছুটা দেরি করে পৌঁছলেন। সেনাপ্রধানের এটা বুঝতে বাকি নেই যে ইউনূস কাউকে মানেন না। তবে সেনাবাহিনী আগের তুলনায় অনেকটা বেশি সক্রিয় হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ধীরে ধীরে কমতে শুরু করেছে অপরাধমূলক কাজ। আরো কিছুদিন সেনাপ্রধান কঠোর হাতে যদি নিয়ন্ত্রণ করেন, পাশাপাশি দ্রুত নির্বাচন করান, তবে দেশ আয়ত্তে ফিরবে, বলছেন ওয়াকিবহাল মহল। সুতরাং কম্বিনেশনটা যদি এরকম হয়, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হোক বা ইউনূস সাহেবকে একটা অবশ্যই রাষ্ট্রপতির অবস্থানটাই গ্রহণযোগ্য তার জন্য, এবং বিএনপি ক্ষমতায় যাবে এবং ছাত্র বলবো না, অভ্যুত্থানের যে শক্তি সেই দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমঝোতা গিয়ে নির্বাচন করে দেশটাকে একটা নির্বাচিত সরকার উপহার দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুক এই দেশের রাজনৈতিক শক্তি। সেটাই আমাদের কাম্য, এবং এটা করতে পারলে কোনো সন্দেহ নাই বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাবিলিটি বা রাজনৈতিক অস্থিরতা বলতে আমরা যেটা বুঝি পলকে সেটা শেষ হয়ে যাবে। অভ্যুত্থান যেটা হইলো পতিত সরকারকে সরানোর জন্য যে অভ্যুত্থানটা হইলো, সেই অভ্যুত্থানের যে শক্তিটা ছিল সেই শক্তিটা আমি দেখেছি যে আজকে বাংলাদেশ সবচেয়ে বড় দল তাদের যে সভানেত্রী মানে বাচ্চা চেয়ারপারসন তার প্রতি সম্মান প্রদর্শন করেছে। এবং তাকে সম্পর্কে যখন আমি দেখেছি 2024-এর সশস্ত্র বাহিনী দিবসে যখন ওখানে দেখা হলো আমাদের আজকের প্রফেসর ইউনূস সাহেবের সাথে এবং দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ভাই, তারা যে সম্মান বেগম জিয়ার প্রতি প্রদর্শন করেছে, তাতে মনে হইল যে এই শক্তিটা বিএনপির মতো একটা শক্তিকে খুব শ্রদ্ধা ভরে বা শ্রদ্ধার চোখে তারা দেখেছে তখন। এবং তারা এমন কথা বলেছে যে বেগম খালেদা জিয়াকে
মুক্ত করতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করে, আমরা সেটা দেখেছি। এটার মানে হচ্ছে মনে হয় ওই যে অভ্যুত্থানের যে শক্তিটা, অভ্যুত্থান ঘটানোর যে শক্তিটা, তারা বিএনপির মতো একটা শক্তির উপরে নির্ভরশীল হয়ে উঠেছিল, হয়ে উঠতো, আরো বেশি নির্ভরশীল থাকতো, এটা আমার কাছে প্রতীয়মান হয়েছিল। কিন্তু এখানে যখনই রাষ্ট্রপতি অপসারণ করতে গিয়ে বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, সেখানেই বোধহয় একটা ফাটল তৈরি হয়েছে। এবং সেই ফাটলের কারণে সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয় আজকে সেই অভ্যুত্থানের শক্তি এবং বেশ জোরে সোরে তারা একটা রাজনৈতিক দল করে ফেলেছে। সেই রাজনৈতিক দল করে ফেললে যে কালকে তারা ক্ষমতায় যাবে আমি নিশ্চিত নয়। নির্বাচন করলে তারা ক্ষমতায় যাবে নো। কিন্তু তারা কেন এই দলটা গঠন করলো? তারা এই দলটা গঠন করছে মূলত আমার কাছে যেটা মনে হয় ফেসিস্ট সরকারের বিরুদ্ধে। কারণ ফেসিস্ট সরকারের কর্মকাণ্ড এখনো চলমান। ফেসিস্ট সরকারের বিরুদ্ধে, এবং ফেসিস্ট সরকার যদি আবার মাথাচাড়া দিয়ে উঠে তাহলে তাদেরকে আক্রমণ করবে, সেটাকে রেজিস্ট করাটা হলো তাদের এখন অন্যতম লক্ষ্য। আরো লক্ষ্য আছে, এটা হলো অন্যতম লক্ষ্য। এটা তাদেরকে উৎসাহিত করছে এবং এটা করতো না যদি নির্বাচিত এক্সিস্টিং যে দলগুলো ছিল, সবচেয়ে বড় দল বিএনপি, সেই বিএনপি যদি এদেরকে শেল্টার দিত, কন্টিনিউ করতো, তাইলে বোধহয় এরকম উদ্যোগ তারা নিত কি নিত না সেটা আমি জানি না, কিন্তু তারা অনেকখানি আশায় তাদের বুক ভরতো। এখন আসি আমি যে কথা আজকে বলতে চাই, এই অভ্যুত্থানের যে শক্তিটা, সেই শক্তি কিন্তু একটা শক্তি। তারাই আজকে ডিমান্ড করতেছে ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে না, বিচার আগে নির্বাচন করা যাবে না। তার মানে এই যে কথাগুলো বলতো তার একটা শক্তি, এবং বিএনপি একটা বড় শক্তি। আজকে নির্বাচন হোক আর এক বছর পরে নির্বাচন হোক, তারা কিন্তু নির্বাচন করলেই ক্ষমতায় যাবে, এবং তাদের নির্বাচন চাওয়া সেটাও যৌক্তিক, কারণ তারা ক্ষমতা কেন্দ্রিক দল। কিন্তু এই যে অভ্যুত্থানের যে শক্তি, তারা তাদের নিরাপত্তা চিন্তা করে, তারা তাদের নিরাপত্তা যদি বিএনপির কাছ থেকে পায়, আমার কাছে মনে হয় না তারা খুব বেশি এরকম এন্টি বিএনপি ডিমান্ড, যেমন বিএনপি বলতেছে সংসদ নির্বাচন আগে, ওরা বলতে স্থানীয় নির্বাচন আগে, বিএনপি বলতেছে সংস্কার মোটামুটি করে নির্বাচন, ওরা বলতে সংস্কার বিচার হওয়ার পরে। এই লড়াইগুলো দূর করতে হবে, এবং এই লড়াইগুলো দূর করার অন্যতম রাস্তা যেটা আমি দেখি সেটা হলো বিএনপির মতো বড় দল এবং এই অভ্যুত্থানের যে শক্তি, এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি হওয়া দরকার, খুবই জরুরি বলে আমি মনে করি। এবং সেটা যদি হয়ে যায় তাহলে কি হবে, যে আন্ডারস্ট্যান্ডিং করে যদি একটা নির্বাচন করে, সেই নির্বাচনটা যখনই হোক, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই। বিএনপির ভাবা উচিত এরপরে সেকেন্ড শক্তি এখন কিন্তু সেই অভ্যুত্থান বিরোধী, অভ্যুত্থানের শক্তি। অভ্যুত্থানের শক্তির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, এবং অভ্যুত্থানের যে শক্তিটা তারা যদি বিরোধী দলে থাকে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে একটা অঘটন ঘটেছে বলে আমার অবজারভেশনে উঠে এসেছে। বিএনপিকে এই বৈঠকে নিয়ে চিকেন বানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি বুঝে উঠতে পারেনি। বিএনপি পদে পদে এরকম ধরা খাচ্ছে, ধরা খাবে। বিএনপির ভবিষ্যৎ ভালো না। ডক্টর ইউনূসের সাথে চালাকি করতে চাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করে দ্রুত একটা কারচুপি নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে, কিন্তু না, বিএনপি ধরা খাচ্ছে। বিএনপির পথ চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে। দর্শক, খবরটা যদি আমরা একটু দেখি, রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, সবাইকে মিলিয়ে মিশিয়ে একসাথে একটা বৈঠক হয়েছে। বিএনপি, জামাত সবাই একসাথে। সাধারণত এভাবে কিন্তু হয় না, এটা অনেকটা নজিরবিহীন। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটার আয়োজক ছিল জাতিসংঘ। এখানে ডক্টর ইউনূস সরকারের তেমন কিছু করেননি, কিন্তু জাতিসংঘের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন, রাজনৈতিক দলগুলো, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন সবাইকে এক জায়গায় বসিয়েছে, সরকারের প্রতিনিধি। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নাম দিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, কিন্তু বৈঠকে ছিল সংস্কার কমিশনও, সরকারও ছিল। রাজনৈতিক দলগুলোর এটাই তাৎপর্যপূর্ণ যে নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, কিন্তু ছিল সরকারের প্রতিনিধিও। এর মানে অনেক ঘটনা আছে এর মধ্যে। নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক বসেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 15 মার্চ দুপুর 1টার দিকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্ধারিত সময়ের প্রায় বেশ আগেই রাজনৈতিক নেতাদের বৈঠকস্থলে প্রবেশ করতে দেখা যায়। বৈঠকে অংশ নেওয়া রাজনীতিবিদদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ছিলেন, আসিফ নজরুল ছিলেন, সংস্কার কমিশন বা এরাও ছিল, সরকারের লোকজন মিলেমিশে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটা ব্যতিক্রম। দর্শক, এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক, কিন্তু হাতে গোনা কয়েকটা দলকে ডাকা হয়েছে। এর মানে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামাত, এবি পার্টি, এনসিপি ফ্যাক্ট, এরাই হচ্ছে মূল খেলোয়াড় রাজনীতির। এনসিপি নতুন দল হলেও এরা রাজনীতির মূল খেলোয়াড়। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তো দর্শক, বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেছে। জামাত ইসলামী গতানুগতিক কথা বলেছে যে তারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চান, তারা সংস্কার চান। জাতিসংঘ সেটা বলেছে। জামাত ইসলামের পক্ষ থেকে জাতিসংঘকে ধন্যবাদ জানানো হয়েছে। খুব সংক্ষিপ্ত ব্রিফ করেছে, ব্যাপক সাংবাদিকদের উপস্থিতি। কিন্তু জামাতের নায়েবে আমির ডাক্তার তাহেরের নেতৃত্বে যেহেতু এখানে যাওয়া হয়েছে, তিনি কয়েক সেকেন্ডে একটু কথা বলে চলে গেছেন। মানে বলার মতো কিছু নেই এখানে। বিএনপি মহাসচিবও জাস্ট 1-2 মিনিট কথা বলেছেন। বিএনপি মহাসচিব যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যে তিনি হতাশ, তিনি জানেন না, তিনি বুঝতে পারছেন না। এমনকি নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কথা হয়েছে কিনা, কবে নির্বাচন হবে কি,
মানে এই বিষয়টা এমন, আওয়ামী লীগ যেরকম কাজটা করতো, যে যুক্তরাষ্ট্র জাতিসংঘ যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা বলতো তখন বিএনপি কিন্তু খুব আগ্রহ দেখাতো, কিন্তু আওয়ামী লীগ বলতো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এখানে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই। বিএনপি এখন ওই সুর ধরেছে, বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা জাতিসংঘের সাথে কেন আলোচনা করবো। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে জাতিসংঘের সাথে এটা আলোচনা করার কি আছে। এর মানে কি, যে আসলে জাতিসংঘ যেটা চায়, জাতিসংঘ কি চায়, এটা গুতেরেসের এক্স পোস্টে এর আগে উঠে এসেছে, আমি বলেছি যে তারা সংস্কার চায়, নির্বাচনের কথা বলেনি। আর হ্যাঁ, টেকসই গণতন্ত্রের জন্যই তো সংস্কার। তো এখন দেখেন যে সংস্কার কমিশন, সরকারের প্রতিনিধি, রাজনৈতিক দল সবাইকে একত্রে বসিয়ে বেসিক আলোচনাটা হয়েছে সেখানে সংস্কার বিষয়ে। আর বিএনপির মিন সুর যে তারা বলেছে না না আমরাও তো সংস্কার চাই, সংস্কার তো হতেই হবে। অথচ টকশোতে যে বিএনপির ফজলুর রহমান না বলেন কিসের সংস্কার, ডক্টর ইউনূসকে, তিনি আবার সংস্কার করবেন, এটা আমার মতো ফজলুর রহমান মুক্তিযোদ্ধাকে মানতে হবে নাকি? ডক্টর ইউনূসকে তিনি নির্বাচন করুক পারলে। মানে মাঠে বিএনপির নেতারা বলেন যে ডক্টর ইউনূসের সংস্কার আমরা মানি না, কিন্তু জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে বিএনপি নেতারা বলে আসেন মিন করে, না সংস্কার তো হতেই হবে, আমরা তো সংস্কার কথা বলি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু তার মধ্যে নির্বাচনটাও জরুরি, মানে মিন করে একটু বলেন। তো দর্শক, তাহলে এই জাতিসংঘের মহাসচিবের সাথে যে বৈঠক, এই বৈঠকের তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে ডক্টর ইউনূসের বা জুলাই স্পিরিটের বিপ্লবীদের আকাঙ্ক্ষা যে না একটা সুন্দর সংস্কার হবে, সংস্কার শেষে নির্বাচন হবে। জাতিসংঘ ওই বিষয়টার উপরেই গুরুত্ব দিচ্ছে, রাজনৈতিক দলগুলোকে ওটাকে কনভিন্স করার চেষ্টা করছে, যাতে বিএনপি মোটেও হ্যাপি নয়। বৈঠক থেকে বেরিয়ে বিএনপি নেতাদের চোখে মুখে অন্ধকার, কথা বলতে পারছেন না, এড়িয়ে যেতে চাচ্ছেন, জানেন না বা এটা অভ্যন্তরীণ বিষয়, জাতিসংঘের সাথে এত বলার কিছু নেই, বা এই বৈঠক অত গুরুত্বপূর্ণ না, এরকম কিছু। কিন্তু দর্শক, ডক্টর ইউনূস চালাক, তিনি ডক্টর ইউনূসের অবস্থানকে এই বৈঠকের মাধ্যমে আরো সংহত করা হলো। রাজনৈতিক দলগুলোর বাড়াবাড়ি কিংবা বিএনপির যে বাড়াবাড়ি, সেটা রাস্তা সংকুচিত হয়ে গেল। এখন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা ইন্টারন্যাশনাল অ্যাক্টরসদের বাদ দিয়ে বাংলাদেশে কি হবে? ডক্টর ইউনূসের শাসন পদ্ধতি মূলত জনগণের অ্যাবসলিউট সমর্থন তো আছেই, আর ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট হিউজ, এটাকে তিনি গুরুত্ব দেন, তাদের সাথে নিয়ে চলেন, তাদের পরামর্শ নেন, যার ফলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে না। কিন্তু যেহেতু নিষিদ্ধ রাজনীতিতে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশ্বাস করে না। তো দর্শক, এই বৈঠকে সবচেয়ে বেশি বেকায়দা ফিল করছে বিএনপি, কারণ এই বৈঠকের মধ্য দিয়ে সংস্কারের পক্ষেই জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে। আর দ্রুত নির্বাচন বা এগুলো, আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না, বানাই বলবো না, প্রমাণ সহকারেই বলবো। এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। তারা কিভাবে, কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে, কারা করে, কিভাবে করে, সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলবো। অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে, অবাক হইতে পারেন, কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়ে আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি। আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেগুলো একসাথে। আসেন এক বুদ্ধিভিত্তিক রোলার কোস্টারে চলে বসি, গোয়েন্দা গল্পের মতো, থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন, মজা পাবেন, শিহরিয়া উঠবেন। আসেন শুরু করি। জাতিসংঘের মহাসচিব আসলেন, আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামানো। মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না, হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে। প্রফেসর ইউনূসের সরকার দেশ চালাইতে পারতেছে না। প্রফেসর ইউনূসের আমলে সব পুরুষ ধর্ষক হয়ে গেছে, ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হয়ে গেছে, আর তারা সব ঝেপে পড়িচ্ছে মায়াদের উপরে, তাই না? রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে, দেখেন। শুধু এটা না, আরো দেখেন। আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন? মুরব্বীদেরও জিজ্ঞেস করেন, দেখেন নাই। তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর ইউনূসের আমলে, তাই না? তাই তো মনে হচ্ছে, তাই না? আসেন দেখি তথ্য কি বলে। বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ এই 2 মাসে নির্যাতিত নারী 294, নির্যাতিত, ধর্ষিত না, কিন্তু ধর্ষণের শিকার 96 জন। এর মধ্যে 44 জন শিশু, মানে 1 মাসে 22 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। খুবই দুঃখজনক ডেটা, আমাদের সকলের সমবেদনা, আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত। আসেন এবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি। 2023 সালে 8 মাসে ধর্ষণের শিকার 493 জন শিশু, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে 47 জন কন্যা শিশুর। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে 8 মাসে 540 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, মানে মাসে প্রায় 68 শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল। তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো? দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে, দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি ছুঁড়ে মারতেছে, দেখেছেন? এই যে জামা ছিঁড়ে দিচ্ছে, মারতেছে, এটা হলো পুলিশ।
এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে, পুলিশটাকে দেখে এত মায়া লাগিছে, বলতেছে যে আমি তো রোজা আছি, আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে, আমাকে ওষুধ দিবে। কি মায়া লাগতেছে দেখেন, এই কিভাবে মারছে তাকে, দেখেন এই বামেরা মারছে। একজন অতিরিক্ত বাবাসী আমার বুক ভরা লাথি মারছে, একবার বুক বরাবর, হঠাৎ করে পিছন থেকে আসে লাথি মারা শুরু করে পিছন দিয়ে। আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি, হাত দিয়ে ঢালা লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি, আপনারা আসেন। হঠাৎ করে লাথি মারছে আমার, এই আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। কেন বামেরা এখন হারকিউলিস হয়ে উঠলো, আসেন এটা বুঝে দেখি। সরকারের সাফল্য দেখা যায় মাত্র 4টা জিনিসে। অর্থনৈতিক পরিস্থিতি, মানে আপনার খাবার টাবারের দাম কেমন, জিনিসপত্রের দাম কেমন, দাম কমিছে জিনিসের, কমিছে, তাই না? সবুজ টিক চিহ্ন দেন এডিটর সাহেব। দুর্নীতি, এটা দেখে দুর্নীতি করে এই সরকার, তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না, এখানে সবুজ মার্ক টিক দেন। 3 নাম্বার, জনগণের আস্থা আছে কিনা, মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি, এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না, তাই না? আছে, অবশ্যই আছে, এখানেও টিক মার্ক দেন, মার্শাল্লাহ। বাকি থাকলো কি 4 নাম্বার কি অপরাধ প্রবণতা, এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটর সাহেব, এটা এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না। অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয়, সরকারের জনসমর্থন কমে যায়। এগুলো আমার বানানো কথা না, এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত। তাহলে প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল কি? আপনি যদি হাসিনা হইতেন কি করতেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন, যত না খারাপ তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করতেন, তাই না? পারলে নিজের টাকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপি দস্যুতা করতেন, তাই না? আওয়ামী লীগ তো 600 ডাকাতকে ভাড়া করেছিল, তাই না? মনে আছে না? ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে, তাই না? আমি এর মধ্যে 200 মাস্তানকে আলাদা করে কথা বলতাম। আপনার রাজনীতি করলে চিনবেন সবাইকে, কে কি কইরা খায়, কে মাস্তানি করে, কার শত্রু কে, এগুলো সবই জানতেন। একজনকে ডেকে কইতাম যে এই এদিকে এদিকে, তোরে তো ওই খাইয়া দিতে চাই, তাই না? ওই কবি হ ভাই, তাই তো। তো শত্রু তো শেষ রাখতে নাই, বুঝিস না? আমি তো তোকে অনেক পছন্দ করি, খাইয়া দে। হ্যাঁ, খাইয়া দিয়া 2 মাস ঘুরে ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি, টিকিট করে দিতেছি, আরে টাকাটা রাখ, আমি সামাল দিতেছি, লাগাই দিতাম খুনাখুনি, শিখে দিচ্ছি না সব টেকনিক। এটা রিস্কি, টাইম লাগে, অনেক টাকা লাগে, এটা রিসোর্স ইন্টেন্সিভ গ্যাঞ্জাম। হাসিনার জন্য ডাল ভাত, তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম, যদিও জানি ক্যাঙ্কা করে করে। এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ, আবার মাঠে পুলিশ থাকে, এজেন্সি থাকে, ইনফরমার থাকে, ফাঁস হইয়া যেতে পারে এই পরিকল্পনা, তাহলে তো সারা। আর ধরেন বরগুনায় 2টা খুন হইলো, ঢাকায় চাপ পড়বে না। তবে এজেন্সিগুলো এই খেলা করে খেলে। সাত্তার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি, আমি ঘটনা জানি, শুনেছি, মানে যাদেরকে দিয়ে করেছিল তাদের কাছেই শুনেছি, একদিন গল্পটা কমুনি। কিন্তু যাই হোক, যেটা কোনো রিস্ক নাই, সংখ্যায় অনেক লাগে না, একটা হইলেই চলে, একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয়, সেটা হইতেছে ধর্ষণ। এটা ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পড়ে যাবে, সরকার এটা থেকেই তো পারবে না। কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে, কেউ জানে না যে এই কাজ করতে যাইতেছে, কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি। প্রফেসর ইউনূসের জায়গায় চেঙ্গিস খানের বসাই দিল, সেও ঠেকাইতে পারবে না এটা। এই কাজটায় হাসিনার দল মাস্টার, পোস্ট ডক্টরেট করা, সে এইটারে পলিটিসাইজ করে, উইপেনাইজ করে ধর্ষণকে, তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগের দেখতে পারেন না, তাই এই কথা বলেন, খারাপ। আপনার মুরব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন, এই ঘটনা আপনি দেখেননি, সেজন্য কয়ে দিতে হচ্ছে। আপনাদের পুরানো একটা ইতিহাসের গল্প বলি। 1995 সালের 24 আগস্ট দিনাজপুরের 10 মাইল এলাকায় 16 বছর বয়সী কিশোর ইয়াসমিন, তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে। এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তড়িঘড়ি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে। তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচন্ড বিক্ষোভ, তারপরে সারা দেশে বিক্ষোভ। 5 দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাতদন্ত করা হয়, মামলা দায়ের হয়। এই আন্দোলন দেশব্যাপী ছড়ায় পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয়। এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তখন বিএনপি ক্ষমতায়। দিনাজপুরে কারফিউ দিতে হয়, থানা আক্রমণ হয়, 4 জন মারা যায়। ইয়াসমিন ধর্ষণ মামলা কেন তো সেন্সেশনাল হয়ে ওঠে, এটা একটু বুঝে দেখি। সব অনেক তো ধর্ষণ হয়, সবগুলো সেন্সেশনাল, এটা কেন সেন্সেশনাল হইলো, কেন হইলো, আসেন এটা বুঝে দেখি। দিনাজপুর কার এলাকা? এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য। 1991 খালেদা জিয়া ক্ষমতায়, কিন্তু দিনাজপুরের 6টা আসনের মধ্যে 5টা আওয়ামী লীগের, একটা জামাতের, বিএনপি শূন্য। আচ্ছা বলেন তো, প্রশাসন, পুলিশ এইসব ওই সময় দিনাজপুরে কারা? বিএনপির লোকেরা যাবে না, সব আওয়ামী লীগের লোক, সব ওরা আওয়ামী লীগ। যে পুলিশ ধর্ষণ করছিল ওরা আওয়ামী লীগ ছিল। কেন বলতেছি? এই কেস সেন্সেশনাল হয়ে ওঠে 2টা কারণে। এক, ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, বলে এটা ধর্ষণ হয়নি। আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা। এই 2টা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয়। যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন, সাবেক ছাত্র ইউনিয়ন, রাজশাহী মেডিকেলের ছাত্র। আমি যখন ফার্স্ট ইয়ারে, সে তখন ফাইনাল ইয়ারে। ডাক্তারের নামে আলামাত লুকানোর মামলা হয়েছিল। 96 হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস করে দেয়। ইয়াসমিনের কাছে সাজা হয়, পুলিশের ফাঁসিও হয়। কি জন্য হয় জানেন? সাজা কি জন্য হয়? ধর্ষণের দায় না, হত্যার দায়। মামলার কাগজ উঠে দেখতে পারেন, আমি মিজা কথা কইতেছি না। ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া 2004 সালে। 1996 হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন, হাসিনা জিতে। তো আমি লিখি ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই, তুই তো ছেড়ে দিছু ডাক্তারকে, কাগজে কলমে তো তাই। ইয়াসমিন স্তম্ভ করে কে? সিপিবির মহিলা উইং, মহিলা পরিষদ, দেখেছেন? একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আওয়ামী লীগ, করতেছে এই সিপিবি, ছাত্র ইউনিয়ন, এদেরকে দিয়া।
ধর্ষককে গ্রেপ্তার করছে, দ্রুত বিচারের জন্য মামলা করছে। বামের আর কি চায়? ওরা বলুক আর কি চায়, বলতে পারবে না। আসিয়ার ধর্ষণ কেন হইলো? এখন তো আসিয়ার মারে আর বাবারে ধরতে হয় যে কেন ওই মাইয়ারে বিয়ে দিছো কেন ওই বাসায়। আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন? শুনেন। আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল। আমার বোনের ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত, তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় করছিল। মানে পেছন থেকে এসে জড়াই ধরছিল। আমি বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম, কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি। বাড়িতে জানাইছিলাম, আব্বু আম্মু আবার আমার বুঝে আবার দিয়ে পাঠাইছিল। আমি অনেক ভয় পাইছিলাম, এর জন্য আমার বোনটা আমার সাথে দিচ্ছিল। আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে এরকম হবে না। রাত্রিবেলা আসছে, আমরা 3 জন ঘুমাইছিলাম, দরজা দিয়ে ঘুমাইছিলাম, 8টার পরই ঘুমাই গেছিলাম। তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল, এর জন্য আমি কিছু ঠিক পাইনি। একদম ফজরের একটু মানে সকাল হওয়ার একটু আগে উঠছি, উঠে দেখি যে ও ফ্লোরের উপর পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা। তারপরে আমি বাথরুমে আইসি, আসে ওরে উঠেছি, দরজা দিয়েছি, দরজা দিয়ে উঠে খাটের পরে রাখছি। কোনো ঘুমাই গেছিল নাকি অজ্ঞান হয়ে গেছিল জানি না, কিন্তু নড়াচড়া লাগিয়ে উঠছিল। উঠে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে। তো করার পরে আমি ভাবছি ফ্লোরের উপরে পড়ে রয়েছে, তার জন্য রেরাম লাগতেছে। তারপরে আমি ওরা তুই চুপ করে ঘুমাই পড়। তারপরে ঘুমাই পড়ছিলাম। আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি, ঘরে লাইট ছিল না, গোলাই টোলাই দাগ টাকে সব দেয়নি। তারপরে ভোরে উঠে ও কাঁদতেছে আর হচ্ছে বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পাও কেউ রাধে হচ্ছে, গাল দিকে যা উঠছিল। এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে এরকম করলি, আবার এখন ওরকম করতেছিস, তোর কি সমস্যা? তারপরে ও বললো যে সবাই আমার সাথে এরকম করছে, ভাইয়া আসছে দরজা খুলে দিচ্ছে। তো আমি করছি যে তোর সাথে এরকম করলো, তো আমি তো টের পেলাম না, করলে যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল। মনে করেন যে ও প্রায় মারাই গেছে, মনে করছিল যে ও মরেই গেছে, এর জন্যই মানে ওরা ছাড়ছে না, কেউ টের পেয়েছিল এর জন্য ছাড়ছে। ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গোলার দিয়ে ঘা হয়ে গেছে। মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি, তাকে সবার জন্য ফাঁসি হয়। আচ্ছা বলেন তো, এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট? খুব সম্ভাবনা আছে আসিয়ার বোন পার্ট অফ দ্য ক্রাইম। কেন? এটা শুনুন। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম, যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে। এইটাই বলছি। আপনি বলছেন যে সিয়ারির পরে, আবার বলছেন রাত 2:30। এটা মানে টাইমটা আসলে মানে আমাকে দেখি তো সিয়ারি খাই 2টার দিক, তারপরের কথা বলছি। আচ্ছা আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে আমাদেরকে বলেন তো। সর্বপ্রথম রাত থেকে সব ঠিক ছিল, রাত্রি 3 জন ঘুমাই গেছিলাম, 8টার দিকে ঘুমাইছি আমি, আমার জামাই আর আমার বোন। আর আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের পরে কিছু খাওয়াই থাকে, আপনি বলবেন যে আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছু জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা, সেটা আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দিতে না টোটালি কিন্তু আপনি তো কি মাহুরা নিউজে আছেন না? আমি আছি মাগুরা নিউজে, আমি দৈনিক ঘরে টাকা কাদের সাথে মিল না রাখি, আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি তাহলে বলে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না, আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমরা খুব বিভ্রান্তিতে আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনি আপনাকে যদি খাওয়াই থাকে আপনি বলেন যে আমারে খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকেরা, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভেঙেছে? তার ভিতরে আপনি কিছু জানেন না, আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজে এখন আসি। আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম।
আচ্ছা, আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনার বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে? মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি আমিদের সামনে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবাই তো উনি আরেস্টের কথা? আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? শোনা আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বডিতে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে। তাহলে এটা পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওই যে আমার সাথে অল্প ছিল, কিন্তু আমার সাথে পাইনি। মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি? বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি, এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি আপনার সাথে আমাদের কাজ করতে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আসিয়া কি বলে? আর ভাইয়া আছে দরজা খুলে দিচ্ছে, আমি বলছি আমি ঘরের ভিতরে ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না। আমার কাছে ঘরের বাইরে গেছে। এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না, মানে ওইটুকু সময় আমার অস্থির যাচ্ছিল, আর আমার বাসা যশোরে, আমি যশোর থেকে। আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিক জানা না। সঠিক কথাটা বলেন। আমরা ঘুমাইছিলাম, 8টার পর আমি ঘুমাই গেছিল, আর বউ আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে কিছু ঠিক পাইনি, কিন্তু দৈনিক সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। একদম সেরি পর উঠছি সকাল হবে সেই সময় উঠে দেখি মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে দরজা আটাকে ওটা উঠেছি, তুলে সেটা রাখছি। মানে জ্ঞান গেছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। এটা করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে, আর জ্বালাপোড়া করতেছে। আমি বলছে ফ্লোর পরে পড়ে রয়েছে, এর জন্য ওটা রয়েছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি কাছে চুপ করে ঘুমাই পর। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে বসে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি কাছে কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার হলো ওরকম করতেছি, সাতপাও করে রাধা যাচ্ছে। ও তারপরে করছে মানে তাও আমার সাথে এরকম করছে, আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। আমি কাছে আমার এই ঘরের ভিতরে হলো, আমি তো কিছু টের পেলাম না, তো আমার ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনি ইন্টারভিউ নিয়েছেন, আপনি বলছেন যে রাত 8 এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের কথা বলতে আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এটা মাঝে যে কথা বলেন এগুলো আপনি কেন, মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? মানে কথাগুলো যে বলছেন এটা আপনি কি শিখাই দিয়েছেন নাকি আপনি নিজে থেকে বলছেন? তাহলে আপনি নিজে থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা তো অন্যায় হয়েছে। তাহলে আপনি নেক্সট টাইম, মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা কেন আসলে এখানে 10 থেকে আপনাদের বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? ভয় সবকিছু উল্টো পাল্টে গেছে, এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, শুনো আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমাইছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন, কিন্তু মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলার দরকার নেই, বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই, ঠিক আছে? যাক এখন বুঝলেন তো কাহিনী। শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, একবার এক এক কথা কইতেছে, একবার করে সেরির আগে, একবার করে সেরির পরে, ওরে ঘুমের ওষুধ খাওয়াইছে। কোনো স্টেটমেন্টই আপনি সাবস্টেন্সিয়েট করতে পারবেন না। ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল, রক্ত পেশাব টেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল, ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা। ও কইতেছে আরেক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল, তো সে তার ছোট বোনকে ওই জাহান্নামে নিয়ে আসতে, যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে, তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন এখন, তো এখন তো পাবেন না এভিডেন্স। ধর্ষকের বাড়ি হয়তো পুড়ে দিছে পাবলিক, ওইটা আওয়ামী লীগই করেছে। দেখেন ওই দিনই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম, কে কিসের দোষী। এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি যা দিয়া প্রফেসর ইউনূসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল। আসিয়ার ঘটনা তো সেদিন, আর 2রা মার্চ কেমনে বলে 15ই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে, মানে 15 তারিখ তারা কিছু করবে যখন গুতেরেস থাকবে, এইখানেই আসে বামেরা। এই জন্যই 15 তারিখে গণমিছিল ডাকিছে লাকি আক্তার। আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে 2 জায়গায় সমাবেশের ডাক দিবে, শাহবাগ আর শহীদ মিনার। এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে 15 তারিখে গণমিছিলের কথা বলেছে, দেখেন আরো দেখেন, একের পর এক দেখেন, দেখেছেন তো 15 তারিখের প্রস্তুতি দেখেছেন আওয়ামী লীগের। আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে। সাথে নিচে আসে সন্তুল আরমাকে, যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে, যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা। এবার বুঝেছেন তো প্ল্যান, সব ইন্ডিয়ান মাল, সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে। 15 তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ, আফসোস লীগ, ছাত্রলীগ সবাই নাম তো দিছেই গণমিছিল, 1000-10 লোক নামানোর পরিকল্পনা নিছিল। অমি পিয়াল বলেছে না 20 তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতাদের আটকাইতে বলেছিল না, আপনি প্ল্যান বুঝেছেন? সব ইন্ডিয়ান মাল নামিছে, মার খাইছে পুলিশ, আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা। দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউনূসের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য। আমি বলছি সিপিবি অফিস আমি দখল করে নেব, ওরা গণমিছিল বাতিল করেছে। ইত্তেফাকের রিপোর্ট শুনেন।
হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী 8টি সংগঠন। এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। রাত থেকেই এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো। পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগী দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার। সিভিবিল লোকেরা হারকিউলিস চাইছে, আমার নামে স্লোগান দিচ্ছে, শুনেন। পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পিনাকির বিরুদ্ধে, উগ্রপন্থীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে, উগ্রপন্থীর বিরুদ্ধে। কমরেড কমরেড, গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো ব্যারিকেড, কমরেড কমরেড। সিভিবিল লোকেরা প্রিন্সরা জিগায়েন যে সে আমার ফোন দিয়া কি কইছে, তারাই জিগায়েন, আমি আর কইলাম না। গ্রেস দিছি কয়েকদিন, প্রিন্স মিয়া জানে কেন গ্রেস দিছি। আমি প্রিন্সরে কইছি ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, লাকিরে আর এম এম আকাশকে বহিষ্কার করেন, শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান, বাকশালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান, আর পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া। আমি তারে কইছি আগামীকাল রক্ষা পেল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব। আমি বলছি নিব, আজ হোক কাল হোক, ওইটা আমি নিবই। আমি শুধু সিবিবির পুরানা পল্টন না, সারা দেশের সিবিবির অফিস আমি দখল করে নিব। আমি কয়ে দিলাম তো, আমি হঠাৎ কোনো কাজ করি না, তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম, হাড্ডি ঘুরে করে দেবো শালা ইন্ডিয়ান দালালের বাচ্চা। আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা, সিপিবিরে জয় বাংলা করেন, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।